শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় গ্রেফতার সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে আজ আনা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুনায়েদ আল হাবিব। জুনায়েদ, লতিফ সিদ্দিকীকে কখন আনা হতে পারে বিস্তারিত জানাবেন। বুবলি, ধন্যবাদ আপনাকে। আসলে লতিফ সিদ্দিকীকে কখন আনা হবে সে বিষয়টি সুনির্দিষ্টভাবে এখনই বলা যাচ্ছে না। যদি আমরা এই বিষয়ে জানার চেষ্টা করেছিলাম, তো পুলিশের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে দুপুরের মধ্যেই তাকে নিয়ে আসা হবে এবং তাকে আনাকে কেন্দ্র করে মূলত আমরা দেখেছি ট্রাইব্যুনালের নিরাপত্তা ব্যবস্থাটাও কিছুটা জোরদার করা হয়েছে। একটু জানিয়ে রাখি আপনাকে যে দীর্ঘ তদন্ত শেষে গত 27 জুলাই তদন্ত প্রতিবেদন দাখিল করে চিফ প্রসিকিউটর নেতৃত্বে প্রসিকিউশন টিম, এবং সেই দিনই আদালত তাদের অভিযোগপত্র আমলে নিয়ে 41 জন আসামি করা হয়েছে কিন্তু এই শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায়। এবং সেই আসামিদের মধ্যে ইতোমধ্যে কিন্তু 10 জন গ্রেপ্তার রয়েছেন। বাকি যে 31 জন পলাতক ছিলেন তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। তারই ভিত্তিতে কিন্তু এই লতিফ সিদ্দিকীকে গতকাল গুলশানের বাসভবন থেকে, অর্থাৎ তার নিজের যে বাসভবন রয়েছে সেখান থেকে গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তারের পর আজ তাকে এই মামলায় ট্রাইব্যুনালে হাজির করার কথা রয়েছে। তো আপনাকে একটু জানিয়ে রাখি, মূলত গতকাল আরেকটি মামলায় হাজিরা দিতে লতিফ সিদ্দিকী নিম্ন আদালতে গিয়েছিলেন এবং সেখানে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছিলেন যেহেতু তাকে আসলে আসামি করা হয়েছে এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তার বিরুদ্ধে, তাই তিনি পুলিশ যদি তাকে গ্রেপ্তার না করে তাহলে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করবেন এবং সেটি আগামী সপ্তাহে করবেন বলে আসলে এমনটা ইঙ্গিত দিয়েছিলেন। তা আমরা দেখেছি তার সেই বক্তব্যের কয়েক ঘন্টার মধ্যেই মূলত তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। তো এরই মধ্যে প্রসিকিউশনের পক্ষ থেকেও কিন্তু এই বিষয়ে আদালতে মামলাটি আজকে তোলার জন্য অপেক্ষমান রয়েছে। অর্থাৎ তারা লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণের আবেদন করবেন, আদালত হয়তো সেই নির্দেশনাটি প্রদান করবেন। তো 2013 সালের 5 মে আসলে মতিঝিলের শাপলা চত্বরে যেই বর্বরচিত নারকীয় হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছিল, সেই ঘটনায় কিন্তু দীর্ঘদিন এই মামলাটি পড়েছিল। অর্থাৎ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় 2013 থেকে 2024 বলা যায় প্রায় 1 দশকেরও বেশি সময় মামলাটি কিন্তু কোনো ধরনের তদন্ত কিংবা কোনো ধরনের মামলাও কিন্তু গ্রহণ করা হয়নি। উল্টো এই ঘটনায় মৃত্যুর আসলে সংখ্যা প্রকাশ করায় অধিকার নামে একটি মানবাধিকার সংস্থা, এবং সেই মানবাধিকার সংস্থার আসলে তদন্ত প্রতিবেদনের দাখিলের আসলে জের ধরে তখন এই মানবাধিকার সংস্থার একাধিক কর্মীকে কিন্তু পুলিশ আটক করে এবং তারা দীর্ঘদিন কারাবরণ করে। অর্থাৎ বলা যায় যে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে, কিন্তু এই হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে যে এখানে আসলে অসংখ্য হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, সেটির মামলা হয়েছে এবং সেখানে আসামি গ্রেপ্তার হয়েছেন, কিন্তু যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন সে বিষয়ে কোনো তদন্ত কিন্তু তৎকালীন সরকার ক্ষমতাসীনরা করেনি। তো এই বিষয়ে আন্তর্জাতিক 5 আগস্টের পট পরিবর্তনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগ কিন্তু আমলে নিয়ে তদন্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তো তারা দীর্ঘদিন ধরে আসলে তদন্ত করেছেন এবং এই তদন্ত চলাকালীন তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে 61 জন হত্যাকাণ্ডের তথ্য তারা পেয়েছেন এবং তার মধ্যে 58 জনকে যে হত্যা করা হয়েছে তাদের পরিচয় শনাক্ত করেছেন এবং চিফ প্রসিকিউটর দাবি করেছেন যে এই 58 জনকে হত্যার অকাট্য প্রমাণ কিন্তু তারা পেয়েছেন, যার মধ্যে তিনি জানিয়েছেন যে 2013 সালের 5 মে শাপলা চত্বরে যে ঘটনা ঘটেছে সেই দিন রাতেই মূলত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন 32 জন। এরপর এই ঘটনার কিন্তু রেশ ধরে সারা দেশেই কিন্তু আন্দোলন ছড়িয়ে পড়ে। সেই আন্দোলনের মধ্যে নারায়ণগঞ্জে পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী এবং তৎকালীন ক্ষমতাসীন দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গুলিতে নারায়ণগঞ্জে 20 জন নিহত হন এবং ঢাকা, চট্টগ্রাম ও কুমিল্লায় আরো কয়েকজন নিহত হয়েছিলেন। মোট 58 জন হত্যার কিন্তু প্রমাণ তারা পেয়েছেন এবং এই মামলায় সুপিরিয়র কমান্ড হিসেবে, সুপিরিয়র রেসপন্সিবিলিটি হিসেবে তৎকালীন যিনি প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, তাকে কিন্তু প্রধান আসামি করা হয়েছে। একই সঙ্গে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, তাকেও আসামি করা হয়েছে যিনি বিজিবির তৎকালীন প্রধান ছিলেন এবং পরবর্তীতে সেনা প্রধান হয়েছিলেন জেনারেল আজিজ, তাকেও কিন্তু
কিন্তু এই মামলায় আসামি করা হয়েছে। একই সঙ্গে তৎকালীন র্যাবের প্রধান বেনজির আহমেদ তিনি এই মামলার আসামি। এছাড়া বেশ কয়েকজন কিন্তু পুলিশ মহাপরিদর্শক অর্থাৎ আইজিপি যারা বিভিন্ন দায়িত্বে তখন ছিলেন তাদেরকেও কিন্তু এই মামলায় আসামি করা হয়েছে এবং এই মামলায় আসামি হিসেবে ইতোমধ্যে গ্রেপ্তার রয়েছেন আরেকজন মন্ত্রী দীপুমণি এবং একই সঙ্গে জাসদ সভাপতি হাসানুল হক ইনুকেও কিন্তু এই মামলা অন্তর্ভুক্ত করা হয়েছে। এরই মধ্যে হাসানুল হক ইনুকে আরেকটি মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাজা দিয়েছেন, 30 বছরের কারাদণ্ড দিয়েছেন, যদিও তিনি আসলে একসাথে 30 বছর ভোগ করবেন, যেটি হচ্ছে তিনি 10 বছরের কারাভোগ করবেন। তো তাকে এই মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং শোন অ্যারেস্ট দেখানো হয়েছে। এছাড়া দুজন সাংবাদিককেও কিন্তু এই মামলা অন্তর্ভুক্ত করা হয়েছে, একজন ফারজানা রূপা এবং আর একজন ওই তৎকালীন 71 টিভির যিনি ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব ছিলেন মোজাম্মেল বাবু, তাকেও এই মামলায় অর্থাৎ 775 হত্যাযজ্ঞের মামলা আসামি করা হয়েছে। তো আজকে লতিফ সিদ্দিকীকে আটক করার পরে এই মামলায় এখন পর্যন্ত 11 জন বলা যায় যে গ্রেপ্তার রয়েছেন, বাকি যে 30 জন রয়েছেন তারা কিন্তু এখনো পলাতক রয়েছেন। তো তাদের এই গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়ে আগামী 16 আগস্ট মামলাটি পরবর্তী শুনানি রয়েছে এবং সেখানে যদি তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব না হয় তাহলে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করবে তাদেরকে আত্মসমর্পণ করার জন্য। এরপরে যে আইনি প্রক্রিয়াগুলো রয়েছে প্রসিকিউশনের পক্ষ থেকে সেই আইনি প্রক্রিয়াগুলো অনুসরণ করা হবে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। জুনায়েদ, আপনাকে ধন্যবাদ।